মির্জা শানমুগ্ধ পর্ব ৩২-এর প্রথম খণ্ড। জান্নাতুল ফেরদৌস মিথিলা। চোখ যেন উপরে না ওঠে অ্যাডুইন। উঠলে সমস্যা নেই, সাইকি অনেকদিন ধরে চর্বিযুক্ত খাবার খায় না। এহেন শান্ত স্বরের কঠিন হুমকিতে শরীর জুড়ে মৃদু ঝাঁকুনি খেলেও যেন অ্যাডুইন সুযোগ বুঝে গিয়েছে বার কয়েক শুকনো ঢোক। বেচারার ঘাড় নাড়ানোর সাধ্যও নেই। মনস্টারের এরূপ শক্তভক্ত হাত এসে অমন ঘাড় পেঁচিয়ে রাখলে থোড়াই মাথা ঝোঁকানোর সাহস থাকে। অ্যাডুইন স্থির চিত্তে শুনল সব। প্রবেশ হয়ে আমতা করলো, কোনো রকমে অস্পষ্ট স্বরে বলল, ওকে মনস্তার। ঠোঁটের ফাঁক গলিয়ে সিগারের কুলুষিত ধোঁয়া ছাড়তে ব্যস্ত মনস্তার। সময় নিয়ে এক ঝটকায় ছেড়ে দিল অ্যাডুইনকে। এতক্ষণে ছাড়া পেয়ে তড়িঘড়ি করে দুহাত নিজের ঘাড় চেপে ধরে অ্যাডুইন। ইস, ঘাড়ের রগগুলো বোধহয় জমে গিয়েছে তার। একটু এদিক ওদিক ঘাড় নাড়াতেই যা ব্যথা হচ্ছে না। পাশেই মুগ্ধ নির্বিকার ভঙ্গিতে সিগার ফুঁকছে। এক হাতে প্যান্টের পকেটে গুজে নিয়ে ভাবলেশহীন ভঙ্গিমায় পা বাড়ায় সম্মুখে। অ্যাডুইন ততক্ষণে নিজেকে সামলিয়েছে বেশ। ঘাড়টা সামান্য এদিক ওদিক নাড়াতেই কটমট শব্দ হলো কেমন। পরক্ষণে গম্ভীর মুখে নজর ঝুঁকিয়ে বরফ আচ্ছন্ন জমিনে দৃষ্টি ফেলতে হকচকায় সে। এ কি, খরগোশটা কোথায় গেল আবার? একটু আগেই না তার হাত থেকে নিচে পড়ে গিয়েছিল। অ্যাডুইন তৎক্ষণাৎ এদিক ওদিক দৃষ্টি বুলালো। অদৃশ্য অস্থিরতায় হন্যে হয়ে পা বাড়ালো চেরি ব্লসমের গার্ডেনের দিকে। আকাশ ছিঁড়ে স্নোফল হচ্ছে। সাদা তুলোর ন্যায় বরফগুলো বাতাসের মৃদু ঝাপটায় এদিক ওদিক ছুটছে। এহেন মৃদু স্নোফলে চেরি ব্লসমের গার্ডেনের সৌন্দর্য যেন বেড়ে গেল দ্বিগুণ। মাথার উপর বড় বড় চেরি ব্লসমটি সুউচ্চ গাছের প্রতিটি ডালে ডালে থোকায় থোকায় ধরে আছে চেরি ব্লসম ফ্লাওয়ার্স। সেথায় পাতার উপস্থিতি নামে মাত্র নেই। বাতাসের মৃদু ঝাপটায় দুলছে ফুলগুলো। কেউ কেউ আবার নৈসর্গের দৃশ্যে নিজেকে আবির্ভূত করতে ঝরে পড়ছে বরফ ঘেরা জমিনে। ব্যস্ত একজোড়া ব্যাঘ্র পদও লাগাতার ঘুরছে প্রতিটি গাছের নিচে। সন্ধানী চোখজোড়া হন্যে হয়ে ছুটছে এদিক ওদিক, ছুটছে ছোট্ট পশমে বোবা প্রাণীটাকে খুঁজছে। তবে ব্রেপাত্তা খরগোশছানা কোথায় যে গা গুটিয়ে বসে আছে কে জানে। ছুটতে থাকা অ্যাডুইন পা থামায় এবার। সুশ্রী গৌরবর্ণ মুখখানায় লেপটে আছে একরাশ বিরক্তি। শেষমেশ সামান্য একটা খরগোশ কিনা তাকে এত দূর করাচ্ছে। অ্যাডুইন মহাবিরক্তিতে কপাল গোটা কয়েক ভাঁজ ফেলে দুহাত তুলে কোমরে রাখলো। বুক ফুটিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলে তাতে কণ্ঠে চিরবিরিয়ে আওড়ালো, বাস্টার্ড একটা, কোথায় লুকিয়ে আছে কে জানে। জাস্ট হাতের কাছে একবার পেয়ে নেই, দেন তুলে এক আছাড় মারব বিয়াদবটাকে। কত বড় সাহস, আমাকে দৌড় করাচ্ছে। ডিম্বাকাতির কোমল মুখখানায় ছেয়ে আছে রাজ্যের আধার। গোলাপি রঙা নরম ঠোঁট চুকুল কেমন ফ্যাকাশে হয়ে আছে। মাথা ভর্তি কালো রঙা মেঘরাশির ন্যায় চুলগুলো আগায় জমে আছে বরফদানা। সপ্তদর্শী দুহাতে জড়িয়ে রেখেছে নিজ গা। বাইরের স্নোফল ক্রমশ জোরালো হচ্ছে, ফলে ঠান্ডায় গা কাটা দিয়ে উঠছে সপ্তদর্শীর। পরনে স্রেফ একখানা স্যাটিন কাপড়ের ফ্লোরাল ফ্রক। কাপড়ের আড়াল দিয়েই ঠান্ডাটা বুঝি বড্ড চেকে ধরেছে চারদিকে। সে কেমন থরথর করে কাঁপছে। গার্ডেন পেরিয়ে পা ঘুরিয়ে প্যালেসের সম্মুখে দুয়ারের পানে। মধ্যিকার পথটা মিনিট দশেকের হলেও সপ্তদর্শীর এটুকু পথ পেরোতেই বুঝি বড় হাড়হিম খেতে হচ্ছে। বড় বড় বদনে হাঁটার এক পর্যায়ে হুট করেই থামল মাহির পাচুগল। পা দুটো কেমন নীল হয়ে যাচ্ছে তার। কাশিতে ফেটে যাচ্ছে গলা। কাপত্রয়ী সপ্তদর্শী কিয়ৎক্ষণ দাঁড়িয়ে রইল চুপচাপ। নিজেকে সামলে নিয়ে ফের সম্মুখে পা বাড়াতে গেলেই আচমকা টাকনোতে কেমন নরম কিছু অনুভব হলো তার। তড়িৎ ঘাড় নুইয়ে আনলো মাহি। পায়ের দিকে দৃষ্টি ফেলতেই দেখলেও কিউট কেমন গুটিসুটি করছে, খুটখুট করছে তার পায়ের কাছে। মাহি দৃষ্টি চোখা করলো এবার। কিউটি একা কেন? সে তো অ্যাডুইনের কোলে ছিল, তাহলে এভাবে ঠান্ডার মধ্যে একা একা ঘুরছে কেন কিউটি? মাহি তড়িঘড়ি করে হাত নুয়ে কিউটিকে কোলে নিল। আলগোছে পিঠ ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখলো অ্যাডুইনকে দেখা যাচ্ছে কিনা। না, তবে অ্যাডুইন তো দূর, তার টিকিটাও দেখা যাচ্ছে না কোথাও। মাহি ফ্রু কোচকায়। তার প্রিয় সখার প্রতি অ্যাডুইনের অমন অবহেলায় বড্ড ব্যথিত হলো সে। মুখায়ব গম্ভীর করে হাঁটা ধরল পরক্ষণে। কোমল পা হাত
দুখানার উষ্ণ বাঁধনে গা গুটিয়ে বসে আছে কিউটি। পশ্চিমী দেহে বজ্র আরাম পেয়ে দাঁতের দাঁত ঘেঁষে গ্রু গ্রু শব্দ তুলছে মহাশয়। এক আধবার যেচে পড়ে মুখ লোকাচ্ছে সপ্তদর্শীর বুকে। প্রিয় সখার এরূপ আদুরে কাণ্ডে মুচকে হাসছে মাহি। শুনে শুনে সিঁড়ির ওপর পা ফেলতে কেমন তার বিরতিহীন পদযুগল সিঁড়ি ছেড়ে মার্বেলের মেঝেতে পড়তেই দরজার দুধারে দাঁড়িয়ে থাকা সশস্ত্র গার্ডরা তৎক্ষণাৎ দুহাঁটু গেড়ে মাথা ঝুঁকিয়ে বসল কেমন। হুঠাট এহেন কাণ্ডে হকচকায় মাহি, ভোরকে পিছিয়ে যায় দু কদম। চোখ দুটো একরাশ হতবাকতার লেপ্টে মনে মনে আওড়ায়। এদের আবার কি হলো? আমাকে কুর্নিশ জানাচ্ছে কেন? মনের কোণে উত্থাপিত হওয়া এরূপ প্রশ্নের জবাবে মানানসই উত্তর পায়নি সপ্তদর্শী। বোকার মতো লোকগুলোর পানে কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে ভয়ে ভয়ে এগিয়ে গেল ভেতরে। এদিকে সপ্তদর্শীর সম্মুখে থাকা আড়াল হতে হাঁপ ছেড়ে বাঁচলেন বেচারা গার্ডস। কেউ কেউ তক্ষুনি স্যুটের হাতা উঁচিয়ে আলগোছে মুছে নিলেন নিজের ঘর্মান্ত কপালখানা। যা বোঝা যাচ্ছে ভীতু মাহির উপস্থিতি তাদের থেকে সবার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। 3 তলার লম্বা প্রশস্ত করিডোর দিয়ে হাঁটছে মাহি। এক মনে কিউটির সাথে বলে যাচ্ছে রাজ্যের সব কথা। এর মধ্যে পেছন থেকে ধেয়ে এলো একটি অপরিচিত কণ্ঠ। মুনলাইট। থমকায় সপ্তদর্শীর ব্যস্ত পদযুগল। নিঃশ্বাসের গতি হলো তীব্রতর। ঘাটা বুঝি ঠায় জমে দাঁড়িয়ে আছে। সৌজন্যবোধ পিছু ঘুরে তাকানোর কথা থাকলেও মাহি দাঁড়িয়ে রইল আগের ন্যায়। এদিকে মাহির কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে মিলা। তরুণীর চোখ দুটো ছলছল করছে, চোখের কোঠর বেয়ে টুপটুপ করে ঝরছে কয়েক দানা অশ্রু। তরুণী কোনো মতেও কাল বিলম্ব না করে এগোয় জোরালো কদমে। ছুটে গেল আচমকা পেছন থেকে জড়িয়ে ধরে সপ্তদর্শীকে। এহেন আচানক ঘটনায় আকস্মিকতায় ভরকায় মাহি। হুটহাট তাল সামলাতে না পেরে পেছনের সামনের দিকে ঝুঁকে পড়ে একটুখানি। পেছনে হাওমাও করে ঝুড়ে দিয়েছে কান্না মিলা। চোখের অবাধ নোনা পানিতে ভিজিয়ে দিচ্ছে মাহির পিঠ। তার অমন কান্নায় বুক ভার হয়ে গেল সপ্তদর্শীর। মনে জেঁকে ধরল এক রাস অপরাধবোধ। সে তো পালিয়েছিল মিলাকে ধোকা দিয়ে। তার এহেন কাণ্ডে সবাই নিশ্চয়ই তাকে না পেয়ে মিলার ওপর অনেক অত্যাচার করেছে। এহেন চিন্তায় অপরাধবোধ পারদে তরতর করে বেড়ে গেল তার। চোখ দুটো কুঠোরে ভরে গেল আপনা আপনি। গলার কাজটায় এমন হুট করে অত যন্ত্রণা দিচ্ছে কেন কে জানে। ইস, এই বুঝি কেউ সজোরে চেপে ধরেছে তার কণ্ঠা, যার দরুন গলা দিয়ে বেরোচ্ছে না এক ছটাকো শব্দ। এদিকে মিলার বেগ কান্নার বেড়েছে বেশ। হাতের শক্ত বাঁধনে চ্যাপটা হচ্ছে মাহি, অথচ সেদিকে থোড়াই খেয়াল আছে তরুণী। সে তো নিজ কান্নায় মত্ত। মাহি আটকালো না মিলাকে। কান্না করে যদি বেচারে একটুখানি স্বস্তি পায় তাহলে থাক না, সে কাঁদুক ইচ্ছে মতো। সময়ের কাটা চলমান। দেখতে দেখতে পেরিয়ে গেছে মিনিট 5। এতক্ষণে কান্না থামিয়ে নাক টানছে মিলা। হাতের বাঁধন ঢিলে করেছে বেশ। মাহি অমন করা হাতের বাঁধন থেকে ছাড়া পেতে আলগুছে ঘুরে দাঁড়ালো। পরক্ষণে মিলার কন্দ্রন্ত মুখখানার পানে তাকালো সরু চোখে। সুশ্রী গৌরবর্ণ বিদেশিনী কাঁদতে কাঁদতে তার সে কি বেহাল দশা। ছলছল চোখ মুখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাহির পানে। মাহির মুখখানা কান্নার দৌড়ে হয়ে গিয়েছে এইটুকুন। মোচা নাকের পাটাটা ফুলে উঠেছে খানিক। মাহি ভেজা চোখে মুচকি হাসলো। আলতো করে নাক টেনে ধরে আসা গলায় কিছু বলবে তার আগে সম্মুখে থেকে হড়বড়িয়ে এক কদমে এগিয়ে আসে মিলা। ব্যাকুল চিত্তে আগ বাড়িয়ে মাহির হাত দুটো উল্টে পাল্টে ব্যগ্র কণ্ঠে বলে ওঠে, কেমন আছো তুমি মুনলাইট? তোমার কোনো ক্ষতি হয়নি তো? মানুষটা তোমায় মেরেছে বাচ্চা? বলো না আমায়, কোথায় মেরেছে তোমায়? কান্না ফুলে হতবিহ্বলের ন্যায় তাকিয়ে আছে মাহি। মিলার অমন উৎকণ্ঠা দেখে মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল তার। এদিকে মিলা এবার অস্থির দৃষ্টি তুলে তাকালো মাহির মুখ পানে। মেয়েটার ফর্সা কপালে আঙুলের স্পষ্ট ছাপ দেখে ফের ফুপিয়ে ওঠে মিলা। ফোপাতে ফোপাতেই বলে ওঠে, মানুষটার আবার তোমায় মেরেছে তাই না? সপ্তদর্শী চিবুক নামিয়েছে গলার কাছে। আলতো করে নাক টেনে ধরে ধরা আসায় গলায় থেমে থেমে বলে, মারে না কবে? বুকের কেমন হুট করে যন্ত্রণা হচ্ছে মিলার। সে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল মাহির পানে। রুয়ে শুয়ে আলকোচে নিজের শীতল হাতখানা উঠিয়ে রাখলো মাহির নরম ডানগালে। থেমে থেমে মোটা কণ্ঠে আওড়ালো, আমাকে না বললে কেন পালালে মুনলাইট?
তোমাকে একটাবার জানালে কি খুব বেশি ক্ষতি হতো? ফের নিজের সুপ্ত অপরাধবোধ মাথাচাড়া দিয়ে উঠল মাহি। সপ্তদর্শী ছল ছল নয়ন উঁচিয়ে তাক করল মিলার পানে। অতপর তার অতপর আর নিজেকে ধরে রাখতে পারল না সে। দুহাতে কিউটিকে জাপটে ধরে কেঁদে উঠল কেমন। মিলা অসহায় নয়নে তাকিয়ে রইল কেবল। আলতো করে ডান হাতে উঁচিয়ে রাখলো মাহির মাথার ওপর। সেথায় খানিক হাত বুলিয়ে নীরবে সান্ত্বনা দিয়ে গেল সপ্তদর্শীকে। মাহি কাঁদতে কাঁদতে এক পর্যায়ে হেঁচকি তুলে বলল, পালাতাম না তো কী করতাম মিলা? শুধু শুধু এই কারাগারে জীবন্ত লাশের ন্যায় বেঁচে থাকার আদৌ কোনো মানে আছে? ওই রাক্ষস যতই বলুক আমাকে 6 মাসের জন্য এনেছে। তবে আমি জানি সে আমায় আমৃত্যু তিলে তিলে যন্ত্রণা দেবার জন্য এখানে এনেছে। হোক না এটা এক টুকরো স্বর্গ, তবুও দিন শেষে এটা কারাগার। থামল সপ্তদর্শী। কান্নার বেগ ক্রমশ নিয়ন্ত্রণহীন হচ্ছে। ক্ষুদ্র দেহটা কেমন কেঁপে কেঁপে উঠছে। মিলা নিজেও নীরবে কাঁদছে সপ্তদর্শীর কান্না দেখে। আগ বাড়িয়ে সান্ত্বনার বাণী আওড়ানোর ভাষা খুঁজে পাচ্ছে না সে। মাহি এক লহমায় চুপ করে থেকে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি টানলো কেমন। তাচ্ছিল্য ভরা কণ্ঠে ফের বলল, যখন তখন আমার ওপর অমানসিক চুমন চালানো মানুষটার আবার আমি কিছু চাওয়ার সাথে সাথে হাজির করে আমার সামনে। ক্লোজেট ভর্তি করেছে কাপড় চোপড় দিয়ে, ট্রাক ভর্তি স্ন্যাক্স, হ্যাভেন হাবিজাবি কত কি, ইভেন হাবিজাবি কত কি। অথচ এই এত এত কিছু যে মোটেও আমার মন ভোলাতে সক্ষম নয় মিলা। আমি চাই আমার পরিবারকে, আমি চাই আবারও আগের মতো নির্ভয়ে বাঁচতে, মায়ের ভীতু মাহি হয়ে থাকতে। অথচ সে আমায় বন্দি করে নিজের শত্রুতা মেটাচ্ছে। আমায় দেখলে নাকি তার বমি আসে, আমি নাকি অযোগ্য, আমার রক্ত খারাপ। হ্যাঁ, এটা সত্যি সে আমার শারীরিকভাবে স্পর্শ করেনি, তবে সে যে আমায় মানসিকভাবে ভেঙে ফেলেছে মিলা, বড্ড ভেঙে ফেলেছে। এবার তুমিই বলো মিলা, এমন একটা বিস্টের কাছ থেকে পালাতে চাওয়াটা কি আমার অপরাধ? জানি না সেদিন আমি অত সাহস কোথা থেকে পেয়েছি, তবে মনোবল শক্ত করে জঙ্গলের পথ দিয়ে পালাতে চেয়েছি। ভাগ্যিস সেদিন সিট ছিল, নয়তো কখনোই ওই দুর্গম পথ দিয়ে ও সিট নয়। সপ্তদশীর কথার মাঝেই গম্ভীর কণ্ঠে বাদ সাধল মিলা। তার এহেন বাক্য ভ্রু গোটায় মাহি। চোখ মুখে স্পষ্ট সন্ধিহান ভাব ঠেলে আওড়ায়। তুমি বলছো এ কথা? সেদিন ওই বৃষ্টেও বলেছে এই ওটা নাকি সিট ছিল না, অথচ আমার স্পষ্ট খেয়াল আছে সেটা সিট ছিল। আশ্চর্য, তোমরা আমার কথা বিশ্বাস করছো না কেন? শেষ কথাটুকু অভিমানের সুধায় মাহে। সম্মুখে দাঁড়িয়ে থাকা মিলার মুখখানি গম্ভীর। তা দেখে ফের নাকের পাটা ফুলালো মাহি। অভিমানী মন ধরেই নিল মিলাও তাকে অবিশ্বাস করছে। এবারে সুপ্ত রাগটুকু তরতর করে বেড়ে গেল সপ্তদশীর রাগিনের। কোলের মাঝে কিউটিকে চেপে পা ঘোরালো উল্টো পথে। গজগুটিয়ে 2 কদম হাঁটতে পেছন থেকে আচমকা তার ডান হাতের কবজি টেনে ধরলে মিলা। মাহির পদযুগল থামকালেও সে ঘুরে তাকালো না, প্রয়োজন বোধ করেনি। উল্টো কঞ্চে একরাশ ছাঁচ ঠেলে বলল, হাত ছাড়ো মিলা, আমি ঘরে যাব। আই নিড সাম টাইম অ্যালোন। সপ্তদশীর ঝাঁজ মিশ্রিত কণ্ঠ স্বর শুনেও হাত ছাড়ল না নারাজ মিলা। সে তক্ষুনি নিজ চোখে মুখে এক প্রকার উজাটন ভাব টেনে চটপট কদমে এগিয়ে এলো, দাঁড়ালো মাহির মুখোমুখি। মাহি সঙ্গে সঙ্গে নাক ফুলিয়ে মুখ ঘোরায় অন্যত্র। কপালে গোটা কতক ভাঁজ ফেলে গমগমে গলায় আওড়ায় সর সামনে থেকে। এবার সবার ভাষ্য মতে আমি তো মিথ্যাবাদী, তাই না? শুধু শুধু উল্টোপাল্টা মিথ্যা বকবক করে যাচ্ছি। সপ্তদশী কণ্ঠে একরাশ অভিমান, ঢিবরাকৃতির মুখটায় ফুটে উঠছে এক আকাশ সমন ঝাঁজ। মিলা চিন্তিত হলো। সহসা মাহির নরম সরম কবজিখানা ছেড়ে দিয়ে আলগোছে চেপে ধরল মেয়েটার দুকাত। পরক্ষণে গলায় সামান্য অস্থিরতা ঢেলে আওড়ালো। কেন বুঝতে চাচ্ছ না মুনলাইট? সেদিন শুধু মেইডেন মরেনি, সেই সঙ্গে মরেছে সিডও। তোমার সাথে সেদিন যা হয়েছে সবটা সিডের পূর্ব পরিকল্পিত ছিল। এমনকি সিডি তোমায় এই সিডেটিভ ড্রাগস এনে দিয়েছিল। তাছাড়া তুমি বারবার বলছো তুমি সিডের সাথে পালিয়েছিলে, অথচ সিড দেখতে মোটেও তুমি যার সাথে পালিয়েছিলে তার মতো অত কালো ছিল না। না, সিডের মুখে তেমন কোনো দাগ ছিল। তাহলে তুমি কোন বুদ্ধিতে বারবার বলছো সেটা সিড? আচমকা নজর ঘোরালো মাহি। তক্ষুনি শঙ্কিত হলো তার দৃষ্টিযুগল। হৃদয়ের মাঝে ভাঁজ পড়ল গোটা কতক।
মুখখানা সে কি গম্ভীর হয়েছে তার। সে কেমন এক দৃষ্টিতে মিলার পানে তাকিয়ে থাকলো কিয়ৎক্ষণ। মিলার চোখ মুখে এক অদ্ভুত বিরক্তি। মেয়েটির দৃষ্টি এড়ায়নি, মাহির দৃষ্টি এড়ায়নি তা। সে কেমন সন্দিগ্ধ গলায় আওড়াল, ওয়েট, তুমি কি করে জানলে? সেদিন আমি যার সাথে পালিয়েছিলাম সে দেখতে কালো ছিল, আর তার মুখে দাগও ছিল স্ট্রেঞ্জ। যে কথা খোদ মনুষ্যরও এখন অবধি জানতে পারিনি, সেটা তুমি জানলে কি করে মিলা? তুমি তো আমার আশেপাশে ছিলে না। থমকায় মিলা। মাহির কাঁধ থেকে আলগা হলো তার হাত যুগল। মাহি আর দৃষ্টিতে দেখল সব। মুখবের এক আকাশসম সন্দিগ্ধ ভাব তার। মিলা কেমন কাচুমাচু করছে দেখো, দৃষ্টি লুকাচ্ছে এদিক ওদিক। মাহি এবার মুখ খুলল, ঠান্ডা অথচ গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, ছেলেটা কে মিলা? তৎক্ষণাৎ সর্বাঙ্গে কাঁপন ধরে গেল মিলার। ঠোঁটের ফাঁক গলিয়ে নিঃশ্বাস টানছে জোরালো। মেয়েটার অমন হুটহাট অস্থিরতা দেখে মনে মনে ব্যাপক শঙ্কিত হলো মাহি। ভ্রুকুচৌকল কুচকে রেখে তখনই চেপে ধরল মিলার এক হাত। মিলা ভরকায়, চোরের মতো কাচুকাচু করতে করতে চোখ তুলে সামনে তাকাতেই দৃষ্টি থমকায় তার। হুট করে সর্বাঙ্গ কাঁপতে লাগলো তরুণীর। মাহি হতবাক হলো এহেন কাণ্ডে। তড়িঘড়ি করে মিলার দৃষ্টি ফেলতেই খেয়াল করলো মিলা তাকিয়ে আছে তারই পেছনে। মাহি ভ্রু গুটিয়ে মিলার দৃষ্টি অনুসরণ করে ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতেই দেখে অদূরে দুহাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে অ্যাডউইন। মুখটা ভীষণ শক্ত, তার চোয়াল ফুটেছে তীক্ষ্ণ ভাব। তার ক্ষুদ্র দৃষ্টি এক দৃষ্টিতে তাকিয়ে আছে মিলার পানে। আর মিলা তার চাহনি দেখে কাঁপছে। মাহি বুঝল না এদের কাণ্ড। হতবুদ্ধির ন্যায় অ্যাডউইনের দিকে তাকিয়ে থাকতেই দেখল অ্যাডউইন কেমন হুট করে রহস্যময় বাঁকা হাসলো। প্যান্টের পকেটে দুহাত গুজে পায়ে টানলো গতি। মিলা তৎক্ষণাৎ ভয়ে পিছিয়ে গেল 2 কদম। তার টের পেতেই ঘুরে তাকায় মাহি। সন্দিগ্ধ গলায় যেই না কিছু জিজ্ঞাসা করবে তার আগে মিলা কেমন চটপট ভঙ্গিতে বলে ওঠে, তুমি ঘরে যাও মুনলাইট, আমি পরে আসবো তোমার কাছে। বলেই পা চালায় মিলা। তড়িঘড়ি করে স্থান ত্যাগ করলো তরুণী। এদিকে তার এহেন উদ্ভট কাণ্ডগুলো বড্ড রহস্যময় ঠেকলো মাহির কাছে। সপ্তদর্শী ভেবে ভেবে খুঁজে যাচ্ছে এর কারণ। এরই মধ্যে তার খুব নিকটে থেকে শোনা গেল অ্যাডউইনের গম্ভীর অথচ শান্ত কণ্ঠের অদ্ভুত হুঁশিয়ারি, এই প্যালেসে হুটহাট কাউকে বিশ্বাস করবেন না মুনবার্ট, ইভেন আমাকেও না। তৎক্ষণাৎ স্থির হয়ে গেল মাহি। শির দ্বারা বেয়ে এই বুঝি নেমে গেল এক শীতল স্রোত। কেন যেন হুট করে এই ভয় হচ্ছে তার। ঘাড় বাঁকিয়ে পেছনে ঘুরে তাকানোর সাহস হচ্ছে না সপ্তদর্শীর। সে কেমন ঢোক গিলেছে ক্ষণে ক্ষণে। মিনিট 2 যেতেই নিজের খানিক স্থির করে নিয়ে তখনই পিছু ফিরল মাহি। আর তখনই দুটো চোখ যেন এক্ষুনি কোঠর ছড়িয়ে বেরিয়ে আসবে বেচারির। সম্মুখটা পুরো ফাঁকা। অ্যাডউইন নেই এখানে। আশ্চর্য, এইমাত্র না অ্যাডউইনের কণ্ঠ শুনল সে? তাহলে এরই মধ্যে লোকটা কোথায় চলে গেল? হাওয়ায় মিলিয়ে গেল নাকি? মাহির মাথা ধরে গেল নানান চিন্তায়। মিলা ওইভাবে জানালো ওই লোকের কথা, আর অ্যাডউইন হঠাৎ সামনে দেখে সে কেমন ঘাবড়ে গেল কেন? মাহি কেমন হাঁসফাঁস করতে করতে দাঁড়িয়ে থেকে মস্তিষ্কে ফের বাজছে, এ প্যালেসের কাউকে বিশ্বাস করা যাবে না, কাউকে মানে কাউকে না। সকাল হয়েছে বহুক্ষণ, তবুও আকাশে গুড়ি গুড়ি মেঘেদের উপস্থিতি স্পষ্ট। সকাল থেকে স্নোফলের বেগ কমেছে কিছুটা, তবে হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া বইছে চারপাশ। ফায়ারপ্লেসের আগুন জ্বালিয়ে দিব্যি আগুন পোহাচ্ছে সপ্তদর্শী। রাতভর ঘুম হয়নি তার, মগজে খেলেছে নানান দুষ্কর প্রশ্ন। ফলাফলস্বরূপ সপ্তদর্শীর চোখ মুখে লেপ্টে আছে একরাশ ক্লান্তির ছাপ। চোখে খেলছে কিউটি, কোলে খেলছে কিউটি। বেচারা চুকচুক শব্দ করে তুলছে বেশ। বোধহয় ক্ষুধা পেয়েছে তার। মাহি বুঝলো। তড়িঘড়ি করে কিউটিকে 2 হাত তুলে আদুরে কণ্ঠে বলল, ডু ইউ ওয়ানা ইট সামথিং? বোবা প্রাণী আগের ন্যায় চুকচুক শব্দ তুলে সম্মতি জানালো কেমন। মাহি মুচকে হাসলো তা দেখে। আলকুচি কিউটিকে কোলে নিয়ে বেরিয়ে গেল খাবারের উদ্দেশ্যে। টুংটাং শব্দ তুলে অ্যাডউইনের দুয়ার খুলল। ভেতর থেকে আলতো করে উকি দিল মাহি। এলিভেটরের দুয়ার খুলল। ভেতর থেকে আলতো করে উকি দিল মাহি। সাহস করে নিচে নেমে এসেছে। তবে এবার কোথায় যাবে সে? কার কাছে চাইবে কিউটির জন্য খাবার? মাহির ঠোঁট কামড়ে ভাবল কিছু। এরপর কিউটির দিকে তাকিয়ে থেকে ফোঁস করে নিঃশ্বাস ফেলে
সামনে এগিয়ে এলো পরক্ষণে। ধীরে সুস্থে সম্মুখে পা বাড়াতেই তৎক্ষণাৎ চোখে পড়ল বন্ধ করে নেয় মাহি। গ্রাউন্ড ফ্লোরের লাউঞ্জে পাশ কাটিয়ে যাবার সময় হাঙ্গরগুলো মানুষ দেখলেই দাপাদাপি শুরু করে দেয়। মাহিকে দেখলেই বোধহয় একই কাজ করবে তারা। মাহি ভুলেও চোখ খুলল না হাঁটার মাঝে। ভয়ে ভয়ে পা গুনে গুনে এগোলো কোনো মতে। কিন্তু ঠিক যখনই ঘটল আর এক কাণ্ড। বেয়াদব কিউটিটা হুট করে মাহির কোল থেকে লাফিয়ে নেমে গেল ফ্লোরে। মাহি ভরকায়। তক্ষুনি কুঁচকে রাখা চোখজোড়া খুলে সামনে তাকাতেই দেখে কিউটি ছুটন্ত পায়ে এগোচ্ছে। ছুটতে ছুটতে চলে গেল সদর দরজার দিকে। মাহি তৎক্ষণাৎ গলায় উঁচিয়ে ডাকলো সখাকে, কিউটি স্টপ। শুনল না কিউটি। দৌড়াতে দৌড়াতে চলে গেল প্যালেসের বাইরে। এদিকে তার এহেন কাণ্ডে চিন্তায় পড়ল মাহি। বাইরে যা ঠান্ডা হওয়ার বইছে, অমন ঠান্ডায় কিউটি তো জমে যাবে। মাহি দ্রুত পা বাড়ল সম্মুখে। চাপল পায়ে টুকটাক শব্দ তুলে ছুটল সপ্তদর্শী। এবারে সে বাইরে পেরোতেই গার্ডসরা ঝুঁকে বসল। মাহি তাদের দিকে ভ্রুক্ষেপহীন। এক আকাশসম বিচলিত ভাবস্রোত বেরিয়ে গেল প্যালেসের থেকে। মাথার উপর স্নোফল, চারপাশে হাড় কাঁপানো ঠান্ডা। মাহি নিজেই বোধহয় জমে যাবে এবার। বেচারি দুহাতে নিজের গা জড়িয়ে রেখে এগোচ্ছে চেরি ব্লসম গার্ডেনের দিকে। ঠান্ডায় তাতে দাঁত লেগে যাচ্ছে তার। অথচ কিউটিকে দেখো, অদূরের বাগানে বরফের আচ্ছাদিত জমিনের ওপর বসে সে কুটকুট করে কি যেন চিবোচ্ছে। মাহি টলমল করে অবশেষে এলো তার কাছে। কাঁপতে কাঁপতে বরফের পুরো আস্তরের ওপর পা ভাঁজ করে বসতেই হুট করে এক অদ্ভুত ভালো লাগায় ছেয়ে গেল তার শরীর। চারদিকে চেরি ব্লসমের স্নিগ্ধতা, মৃদু হাওয়ায় দুলছে ফুলের পাপড়ি। মাথার ওপরে স্নোফলের সাথে ফুলের পাপড়িগুলো ঝরে পড়ছে তার গায়ে। মাহির ঠোঁটের কোণে আচমকা ফুটে উঠল এক চিলতে মুগ্ধতার হাসি। সে সহসা দুহাতে ছড়িয়ে বসে পড়ল বরফের ওপর। চোখ দুটো নিবু নিবু তার। ওপর থেকে ঝরে পড়া ফুলগুলো এসে ঢেকে দিচ্ছে তার মুখ। মাহি খিলখিল করে হাসছে এবার। তার এহেন আনন্দের সঙ্গী হলো কিউটি। তক্ষুনি ছুটে এলো মাহির বুকের ওপর। মাহি দু হাত আলগোছে উছিয়ে নিল কিউটিকে। কিউটির শুভ্র শরীর, লাল চোখ, কুটকুটে দাঁত, কুটুকুটু দাঁত, কি যে নজর কাড়া লাগছে সপ্তদর্শীর কাছে। মেয়েটা খিলখিলিয়ে হাসছে ফের। আলতো করে এক আঙুল দিয়ে কিউটির পেটে মৃদু সুসুর দিয়ে কণ্ঠে এক রাস মুগ্ধতার সুর টেনে বলে উঠল, ইউ নো হোয়াট কিউটি, আমার দেখা এই পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণী তুমি। সপ্তদর্শীর জিভ ঘষে কথাটা বেরিয়েছে সেকেন্ড খানিক হবে বোধহয়। ঠিক তখনই দু কদম দূর থেকে হুট করে তার কোনো গহরে ভেসে এলো এক সন্দিগ্ধ গম্ভীর নারাজি কণ্ঠ, আমার চাইতেও বেশি সুন্দর। চলবে। মির্জা শায়ানমুগ্ধ, পর্ব ৩২-এর দ্বিতীয় খণ্ড, জান্নাতুল ফেরদৌস মিথিলা। উক্ত গল্প কোনো ধরনের ধর্মীয় বিশ্বাস কিংবা চেতনাকে ছোট কিংবা নজর আন্দাজ করা হয়নি। উক্ত গল্পের সম্পূর্ণ ঘটনা প্রেক্ষাপট কাল্পনিক এবং নিজস্ব চিন্তাধারায় তৈরি। আমার চাইতে বেশি সুন্দর। সহসা মুখটা উজ্জ্বল হাসিটা নিভে গেল সপ্তদর্শীর। গমগমে কণ্ঠস্বর কানে যেতেই বুক কেঁপে উঠল খানিক। বরফের পুরো আস্তরণে দেবে থাকা উষ্ণ শরীরটা তড়িঘড়ি করে শোয়া ছেড়ে উঠে বসতেই তৎপর হলো কেমন। সপ্তদর্শী দু হাতের নরম বাঁধন ঢিলে হয়েছে ইতিমধ্যে। সেই সুযোগে কিউটি মহোদয় লাফ দিয়ে পাশে। কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে থাকা নির্দয় মানবের একজোড়া বাদামি চোখ কেমন সরু দৃষ্টিতে তাকিয়ে আছে মাহির পানে। তার চোখ দুটোতে একরাশ সৌগ্ধীন্য ভাবসাব। চোয়াল শক্ত, নিখুঁত, হৃদয় কুঁচকে আছে সামান্য। মাথার উপর অমন স্নোফল হওয়া সত্ত্বেও যুবকের ফসা উদম গায়ে কাপড়ের ছিটেফোঁটা অবধি নেই। ঢিলে ঢালা ট্রাউজারের ডোর অবহেলায় ঝুলছে উদরকুণ্ডের বেশ নিচে। ফলে দৃশ্যমান হচ্ছে রূঢ় মানবের বেপরোয়া উদাসীন ভাব। দিনের আলোয় স্পষ্টতর যুবকের টান টান বলিষ্ঠ দেহ। মাথার চুলগুলো আজ কেমন এলোমেলো হয় তার। দুহাতে গুজে রাখা পকেটে। এদিকে ঠান্ডা হাওয়ায় লাগামহীন স্পর্শে গায়ে কাঁপন ধরছে মাহির। বেচারা এতক্ষণে টের পেলেও ঠান্ডার তীব্রতা। কাঁপতে কাঁপতে দুহাতে মুখের কাছে এনে ঠোঁটের ফাঁক গুলিয়ে উষ্ণ ধোয়া ছাড়ছে সপ্তদর্শী। কোনো মতে টলতে টলতে দাঁড়িয়েছে সে।
আর দৃষ্টিতে অদূরে রূঢ়ভাসী মানবের পানে এক পলক তাকাতেই চোখ দুটো আপনার আপনি কপালে উঠে গেল তার। যেখানে সে কাপড় পরেও কাঁপছে সেখানে রাক্ষসটা কিনা উদম গায়ে দাঁড়িয়ে আছে। তার কি ঠান্ডা লাগছে না? নিজের অহেতুক ভাবনায় মত্ত সপ্তদর্শী বেমালন ভুলে গেল মনস্টারের করা প্রশ্নের জবাব দিতে। তার এহেন অবাধ্যতায় চোয়াল ফুটল বিপরীত মানুষটার। চোখ দুটোতে ছেয়ে গেল অদৃশ্য আগুন। সে কেমন কিরমির করে করতে করতে এগোচ্ছে সম্মুখে। মাহি আর দৃষ্টিতে যুবকের অগ্রসর পথ পরখ করতেই হকচকিয়ে পিছিয়ে যায় দু কদম। ঠান্ডায় জমে যাচ্ছে তার বদন। নরম চরম হাত দুটো একে অপরের সামনে ঘষে ঘষে যাচ্ছে অনবরত। অথচ যুবক কেমন নির্লিপ্ত ভঙ্গিমায় এগোচ্ছে দেখো। পায়ের গতি মাহির বেশ নিকটে এনে দিয়ে দাঁত খিচে আওড়ালো। মরার জন্য জায়গার অভাব পড়েছিল বান্দির মেয়ে। শুধু শুধু সময় নষ্ট করে এই ঘন তুষারপাতে বের হলি কেন? এর চেয়ে বরং প্যালেসের ছাদ থেকে একটা লাফ দিতি। তরাক জ্বলে উঠল সপ্তদর্শী মাথার তালু। নাকের পাটা ফুটালো সামান্য। ফর্সা কপালের টুপটাপ চকটকে লালাভ আবরণে ফুটছে বেশ আগে। তার যুবকের এহেন অহেতুক খোঁচায় তার আরও গাঢ় হচ্ছে এবার। তেলে বেগুনে ছেদ করে ওঠার ন্যায় গজ গজ করতে করতে মাহি শুধায়, যখন তখন ভুল ভাল বকবেন না। আমি এখানে মরতে আসিনি। দৃষ্টিচোখল সরু হলো মুগ্ধের। চোয়ালের পেশি আগের ন্যায় টান টান। মুখাবে একরাশ বিরক্তি লেপটে গেল। ফের খেকিয়ে বলল, তাহলে কি এই ঠান্ডার মধ্যে বাদরের মতো নাচতে এসেছিস বান্দির মেয়ে? তাতে দাঁত চাপল মাহি। রাগে ক্ষোভে তক্ষুনি মুখ ঘোরালো অন্যত্র। যুবকের এক একটা কথা যেন তার মুখ ভর্তি অদৃশ্য আগুনে ঘি ঢালতে সক্ষম। সপ্তদর্শী বয়সের তুলনায় রাগ দেখালো বেশ। মনের কোণে বিন্দুমাত্র ভয় না এনে সঙ্গে সঙ্গে কড়া কণ্ঠে জবাব দিল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি নাচতে পারি না, সো উল্টাপাল্টা কথা বলবেন না। মেয়েটার এহেন তিরিক্ষি জবাবে কপাল গুটিয়ে চাইল মুগ্ধ। মস্তিষ্কে জ্বলে উঠল একরাশ আগুন। যুবক কেমন সাপের ন্যায় ফোসফোস করতে করতে আচমকা এক হিংস্র থাপায় আঁকড়ে ধরল মাহির নরম চোয়াল। তার অমন আতর্কিত আক্রমণে বিলকুল ভরকায়নি মাহি। উল্টো চোখ মুখ খিচে চোয়াল শক্ত করে রাখলো কেমন। মুগ্ধ হিসিয়ে যাচ্ছে। শক্তপোক্ত হাতের আঙুলের জোর বাড়িয়ে কর্কশ কণ্ঠে বলে উঠল, নাচতে পারিস না তবে মুখে মুখে তর্ক তো ভালোই করতে পারিস। খাটতেরা ঘরে খাটতেরা, কত বড় সাহস হলে আমার মুখে মুখে তর্ক করিস? দেই এবার চোয়ালটা ভেঙে বিয়াদবের বাচ্চা। নাক ফুলিয়ে একাকার মাহি। কপালে ফেলেছে গোটা কতক ভাঁজ। নিজের শক্ত রেখার কপাল প্রয়াসে বারবার বরাবরের ন্যায় ব্যর্থ বেচারি। চোয়ালের তীক্ষ্ণ যন্ত্রণায় ছটফটিয়ে ওঠে কেবল। যুবক বুঝিয়ে এক্ষুনি নিজের রাক্ষসী শক্তিতে তার চোয়ালখানা ভেঙে ঘুরিয়ে দেবে। মাহির ঠোঁটের ফাঁক গলিয়ে অস্পষ্ট স্বরে বেরোলো ব্যথাতুর শব্দ। তা কোনো ঘরে পৌঁছাতেই ক্রূর হাসল মাহি। মাহির তুলতুলে নরম গালে নিজ শক্তভক্ত মোটা মোটা আঙুলের বেশ দাবিয়ে দাঁত খিচিয়ে আওড়ালো, ব্যথা লাগে বান্দির মেয়ে? অথচ আমার সামনে তোতা পাখির মতো চোয়াল নাড়ানোর সময় একবার বুক কাঁপে না তোর? তোর আমাকে ভয় লাগে না বান্দির মেয়ে? চোয়াল ভঙ্গুর প্রায়, তবুও ঝাঁজ কমেনি সপ্তদর্শীর। মাথায় তড়িৎ দুধারে নাড়িয়ে চট করে চোয়ালটা ছাড়িয়ে নিল মুগ্ধের হাত থেকে। ব্যথাতুর চোয়াল নাড়িয়ে তিরিক্ষি কণ্ঠে আচমকা বলে ওঠে, না লাগে না আপনাকে ভয়, একদম লাগে না। কথাটা জিভ খসে বেরোনোর পরপরই সপ্তদর্শীর নরম তুলতুলে গালের লাল ডান গালটায় আচমকা সপাটে বসালো এক থাপ্পড়। মুহূর্তে এই গালটা কেমন ঝরে উঠল বেচারির। ঘাড় বেঁকে গেল সপ্তদর্শী থাপড়ের তীব্রতায়। ঠোঁটের ফাঁক দিয়ে আপনা আপনি বেরিয়ে গেল ফোপানোর শব্দ। জ্বলতে থাকা গালের ওপর আনমনে চলে এলো বেচারির হাত। তবে পর মুহূর্তেই ঘটল আরেক কাণ্ড। মুগ্ধের রুক্ষ আঙুলগুলো সহসা চুলের গোছা খপ করে টেনে ধরেছে। চুলের যন্ত্রণায় এবারে কুকিয়ে ওঠে মাহি। চোখ মুখে খিচে নিতেই কোণগহ্বরে ছিদ্র দিয়ে ঢুকলো মুগ্ধের হিংস্র গর্জন, আমাকে ভয় লাগে না তোর না? ইউ ব্লাডি বিচ! আমাকে এই রুচি কিংকে ভয় লাগে না তোর? খুব আশকারা পেয়েছিস তাই না বান্দির মেয়ে? দেন ওয়েট মাইকেল। হুঙ্কার ছুড়ল দ্রুত পদে ছুটে আসে মাইকেল।
কালো রাঙা স্যুট বুট পরিহিত লোকটা সে কি ভয়ার্থ মুখায়ব। শরীরটা বড্ড বড়। ঘাড় নুইয়ে দুপা আরামে দাঁড় করিয়ে মিনমিনিয়ে আওড়ালো, ইয়েস মনস্তার, জাস্ট অর্ডার মি। রাগে থরথর করে কাঁপছে মুগ্ধের চোয়াল, বাদামি চোখ দুটো ছেয়ে গেছে রক্তাভ আভা। সে কেমন কঠিন গলায় হুঙ্কার ছুড়ে আদেশ করলো, গো অ্যান্ড গেট সাইকি অ্যান্ড প্রাডা, টুডে দে উইল টেস্ট হার। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় মাহি। চুলের ব্যথা বেমলম ভুলে গিয়ে শুকনো ঢুক গিলল পরক্ষণে। কাঁপা কাঁপা কণ্ঠে আচমকা বলে বসল, কি? ক্রমাগত হিসিয়ে যাচ্ছে মুগ্ধ। এক ঝটকায় মাহির চুলের গোছা ছেড়ে দিয়ে দাঁড়ালো শটান হয়ে। দুহাত পকেটে গুজে সম্মুখে পা বাড়ালো, গমগমে গলায় মাহির উদ্দেশ্যে আওড়ালো, বাড়ি যাওয়া অ্যান্ড ফ্যামিলির সাথে কথা বলা ছাড়া নিজের আর কোনো শেষ ইচ্ছা থাকলে বলে ফেল বান্দির মেয়ে। টুডে you are free to ask for anything. আকাশ ভেঙে পড়ল মাহি। মনস্টারের কথায় ঠিক কেমন প্রতিক্রিয়া জানাবে তা নিয়ে পড়ল বড্ড দোলাচলে। মস্তিষ্ক শূন্য শূন্য ঠেকছে তার। মাইকেল বাগানের পথ ধরে পাহাড়ের দিকে অগ্রসর হতেই ধ্যান ফিরল মাহির। তৎক্ষণাৎ বেচারি ছুটে গেল মুগ্ধের নিকট। পায়ের গতি চলমান রেখে দু হাত জোর করে অনুনয় জুড়ে বলল, প্লিজ প্লিজ, এমনটা করবেন না। আমি কথা দিচ্ছি আমি আপনার সাথে আর তর্ক করব না। প্লিজ সাইকি প্রাডাকে আনবেন না। শুনছে না রূঢ় মানব। দুহাত পকেটে গুজে নির্বিকার ভঙ্গিতে হাঁটছে কটকটিয়ে। মাহি কেমন ঘাড় উঁচিয়ে অনুভূতিহীন শূন্য কণ্ঠে নয়নে তাকিয়ে আছে যুবকের পানে। চলন্ত যুবকের সঙ্গে পায়ের তালে ঝুড়ি মিলা ভারদার, তাই তো থেমেছে মাঝপথে। এক যুগল অসহায় দৃষ্টি যুবকের চলে যাওয়ার পথে তাক করে রেখে আচমকা বরফ জমনে হাঁটু ভেঙে বসল সপ্তদর্শী। কণ্ঠে একরাশ কাতকতা ঠেলে চিৎকার করে আওড়ালো, আমায় মেরে ফেলার পর দয়া করে আমার শরীরটা অক্ষত রাখবেন বেস্ট। আমার পরিবার যেন শেষ দেখাটুকু দেখতে পারে আমায়। আমার মা যেন শেষবার আমার কপালে ঠোঁট ছুঁয়ে দিতে পারে। অন্তত এই সুযোগটুকু থেকে তাদের বঞ্চিত করবেন না। মুগ্ধের ব্যস্ত পদযুগল। ঘাড় বাঁকায় অল্পখানেক, ঠোঁটের রেখা সামান্য বাঁকিয়ে গমগমে গলায় প্রত্যুত্তর করলো, ফাক ইউ অ্যান্ড ইয়োর রিকোয়েস্ট, গো টু হেল বান্দির মেয়ে। যুবকের এরূপ তিরস্কারের মূর্ছাগত সপ্তদর্শী। চোখ দুটো দৃষ্টি ক্রমশ ঝাপসা হচ্ছে তার। দুহাটুতে হাত চেপে রেখে কাঁদছে নীরবে। যুবক থামেনি। মিনিট খানেকের মধ্যেই আড়াল হলো দৃষ্টি সীমানা থেকে। মাহি ফপিয়ে উঠল এবার। দুহাত মুখায়ব ঢেকে নিয়ে ঝরাচ্ছে অশ্রু। ক্ষুদ্র দেহটা তার কাঁপছে কেমন। তার ঠান্ডায় নাকি কান্নার দড়ি কে জানে। সময় পেরোলো মিনিট পাঁচেক। মাহি নিজ ভাবাবেগে তাড়িত। ঠান্ডায় হাত পা নীলচে হয়ে যাচ্ছে তার। সেদিকে অবশ্য কোনোরূপ উদ্বেগ নেই মেয়েটার, সে কাঁদছে তো কাঁদছেই। তবে এরই মধ্যে মুখ ঢেকে কোনজন্ত অবস্থায় আচানক কোণঘরে শুনতে পেল অতি পরিচিত দাঁত কিরমির কণ্ঠ, চলো বান্দির মেয়ে। তড়িৎ মুখের ওপর থেকে হাত সরায় মাহি। হতবিহ্বলের ন্যায় ঘাড় উঁচিয়ে তাকালো সম্মুখে পাহাড়ের ন্যায় দাঁড়িয়ে থাকা মানবের দিকে। মানবের মুখখানা কঠিন চোয়াল শক্ত, চোখ দুটো বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে কেমন। মাহি হতবম্বের ন্যায় তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। সামান্য ফাঁপা ঢোক গিলে অনুরাগী নাকের পাটা ফুলিয়ে আওড়ালো, না আপনি মারবেন। সরু দৃষ্টিতে ঠায় তাকিয়ে আছে মুগ্ধ। তার চোখে মুখে এখন আর আগের মতো উপচে পড়া রাগ নেই। দৃষ্টিতে জমেছে নির্লিপ্ততা। ঠোঁটের রেখায় তেমন একটা প্রাণোচ্ছল ভাব নেই যুবকের। চোয়ালের পেশি টান টান। সে কেমন গম্ভীর গলায় প্রত্যুত্তর করলো, এ মুহূর্তে কথা না শুনলে ঠিক মারব। তখনই ভরকায় মাহি। তড়িঘড়ি করে উঠে দাঁড়ায় বসা ছেড়ে। দুহাত যুবকের কাছে জড়সড়ভাবে টেনে রেখে সপ্তদর্শীর চিবুক ঠেকিয়েছে গলায়। মুগ্ধ এক দৃষ্টিতে গভীর চোখে তাকিয়ে আছে মেয়েটার পানে। আশ্চর্য, মেয়ের চোখ দুটো ফের বেহায়া হতে চাইছে তার। মেয়েটার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চাওয়ার সে কি নিদারুণ প্রচেষ্টা তাদের। মুগ্ধ বিরক্তিতে নিজের উদ্ভট কর্মে
কিছুক্ষণ আগে এখান থেকে কটকুটিয়ে চলে যাওয়ার পর থেকে শুরু হলো তার মনের দ্বন্দ্ব। বেয়াদব মনটা তারই বিরুদ্ধে ঘোর অবদ্ধতা দেখিয়েছে। বারবার কোনো কারণ ছাড়া তাকে এক প্রকার বাধ্য করেছে মেয়েটার কাছে ছুটে আসতে। অসভ্য পা দুটোরও হয়েছে বড় জ্বালা। তার অনিচ্ছা বিপক্ষে দলের প্রতি অবজ্ঞতা দেখিয়ে হেঁটে আসছে উল্টো পথে। এখন আবার চোখ দুটো দেখো কেমন গিলে খেতে চাইছে মেয়েটাকে, অথচ নির্দয় মানবের মস্তিষ্ক এখনও চলছে মেয়েটার ওপর শত্রুর মেয়ে চলছে মেয়েটা তার শত্রুর মেয়ে। সে ঘৃণা করত তাকে। মুগ্ধ নির্দয় হুটহাট মনের কথায় সায় দেওয়ার মতো বদ অভ্যাস নেই তার। বিচক্ষণী মস্তিষ্ক বারবারই জিতে নেয় এহেন দোটানায়। বেশ দক্ষতায় মনের কথায় সায় জানালো থেকে আটকে রাখে তাকে। আজও হলো তাই। মুগ্ধ নিজ মুখাবয়বে কপট গম্ভীর্যতার ছাপ ফোটালো। পকেট থেকে ডান হাতটা আলগোছে খানিকটা বের করে এনে তর্জনী উঠিয়ে তাক করলো মাহির পানে। কণ্ঠে রাগী ভাব সাম ধরে রেখে হিসিয়ে আওড়ালো, আর কখনো আমার মুখে মুখে তর্ক করবি? গাল ফুলিয়ে দুধারে মাথা নাড়ল সপ্তদর্শী। নীরবে জানায়, আর করব না। তাদেরকে চোখ দুটোতে প্রসন্নতার বদলে খানিক ক্রূরতার দেখা মিলল যুবকের। সে ফের একই ভঙ্গিতে আওড়ালো, সবসময় আমার কথা মতো চলবি তো? হাতের উল্টো পিঠ দিয়ে আলটো করে ভেজা চোখগুলো মুছতে মুছতে ওপর নিচ মাথা নাড়ায় সম্মতি জানালো মাহি। তবে এহেন নীরব সম্মতি খুব একটা মনে ধরল না নির্দয় মানবের। সে কেমন ফট করে উত্তর দিল, মুখ দিয়ে কথা বল বান্দির মেয়ে। এহেন ধমকে কেঁপে উঠল মাহি। তড়িঘড়িকারে মাথা ঝাঁকিয়ে বাধ্য কণ্ঠে আওড়ালো, হ্যাঁ চলবো। প্রসন্ন হাসলেন নির্দয় মানব। নির্ঘাত মনের অজান্তেই ডান হাতের রুক্ষ আঙুল দিয়ে আলগোছে আঁকি উকি চালালো বোকা সপ্তদশীর মাথার তালুতে। চাপা স্বরে গম্ভীর কণ্ঠে বলল, অলওয়েজ বি মাই গুড গার্ল জাসমিস। থমকায় মাহি। বোকার মতো চোখ তুলে তাকায় যুবকের পানে। তার এহেন হতবাক দৃষ্টির পানে নজর ঠেকাতেই স্রোতবিদ ফিরল মুগ্ধের। তক্ষুনি নজর সরিয়ে নিজের আঙুলের পানে দৃষ্টি নিবদ্ধ করতেই ফ্রুজগল কুচকে গেল তার। নিজের এহেন উদ্ভট কর্মের উপযুক্ত কারণ না পেয়ে তক্ষুনি নিচে নামলো হাত। মুখাবের জিভটা খানিক উল্টো পাল্টে দাঁত চাপলেন যুবক। তক্ষুনি মাহির কাছ থেকে দুকদম সরে এসে গম গম গলায় আদেশ ছুড়ল, প্যালেসে যা। হতভম্বতার ডোর বড় ঢোক গিলল সপ্তদর্শী। মুহূর্তেই কেটে গেল যুবকের গমগমে কণ্ঠ। তড়িঘড়ি করে মাথা যুবকের সপ্তদর্শী ঝুঁকিয়ে সপ্তদর্শী দ্রুত পদে পাশ কাটিয়ে চলে গেল যুবকের। এদিকে পেছন থেকে ঘাড় বাঁকিয়ে তার চলে যাওয়া দেখে নির্দয় মানব এক মুহূর্তে ঠোঁটের কোণে দাঁত দিয়ে চেপে রেখে পরক্ষণে কপাল গুটিয়ে বীর বেড়ালো, হোয়াট দ্য ফাক হ্যাভেন্স টু মি ওয়েন শি ইজ অ্যারাউন্ড মি, হোলি শিট। মুখ ঢেকে আছে ফাঁসির কয়েদিদের ন্যায় কালো কাপড়ে, হাত দুটো পিছমোড়া করে বেঁধে রাখা কোমরের কাছে। মধ্যবয়স্কের টলমল কদমচোরা অন্ধের ন্যায় এগোচ্ছে সম্মুখে। নাকের ছিদ্র দিয়ে ভুরভুর করে ঢুকছে দামি চন্দন পোড়া কাঠের ভারী সুগন্ধি। মধ্যবয়স্ক বুঝে গেলেন চলে এসেছেন তাকে যথার্থ স্থানে। দুজন গার্ড এগিয়ে এসে আলতো করে ধরলেন মধ্যবয়স্কের বাঁধা হাত। অতঃপর তাকে এক প্রকার ঠেলে ঠুলে নিয়ে গেলেন শীততাপ নিয়ন্ত্রিত একখানা কক্ষে। মধ্যবয়স্ক ঢোক গিলছেন ক্ষণে ক্ষণে। গার্ডদের হুটহাট ঠেলাঠেলি অনুসরণ করে চুপচাপ এগোলেন সামনে। প্রায় বেশ কিছুক্ষণ পর গার্ডরা থেমে গেলেন মাঝপথে। এক প্রকার জোর করে মধ্যবয়স্কদের আলগোছে বসিয়ে দিলেন ফ্লোরের বিছিয়ে রাখা মখমলের তসকে। মধ্যবয়স্ক মোটেও অবদ্ধতা করলেন না। চুপচাপ বাধ্য ছেলের ন্যায় বসে পড়লেন আসনে। মুহূর্তে ব্যয় হতেই পেছন থেকে কেউ একজন এগিয়ে এসে চট করে কাপড় তুলে নিল মধ্যবয়স্কের মুখ থেকে। আর অমনি সম্মুখে সবটা দৃশ্যমান হতেই লাগলো মানুষটার কাছে। সামনেই দাউ দাউ করে জ্বলছে হবনকুণ্ড। তার ঠিক বিপরীতে বসে আছেন একজন দক্ষ ব্রাহ্মণ পণ্ডিত। পণ্ডিতের চোখ দুটো বেঁধে রাখা কালো পট্টিতে। ডান হাতে একখানা বড় ফ্রেমের ছবি রাখা। ছবিতে দেখা যাচ্ছে এক অপরূপার মুখ। কি সুন্দর অপ্সরার ন্যায় দেখাচ্ছে তাকে। ছবির সামনে একখানা হলদেটে কলস, যা ঝকমক করছে না। কলসের পানে তাকাতেই চোখ ঝলসে যাবার উপক্রম যেন। কলসের মুখ ঢাকা লাল কাপড়ে। মধ্যবয়স্ক স্থির দৃষ্টিতে
ছবিটার দিকে তাকিয়ে রইলেন কিয়ৎক্ষণ। ছবিতে থাকা মুখখানা যে তার বড্ড চেনা। মধ্যবয়স্ক সময় নিলেন, রয়ে ঘাড় বাঁকিয়ে বাঁ দিকে তাকাতেই ঝটকা খেলেন খানিক। কয়েক হাত দূরত্বে রাজার ন্যায় দুপা ভাঁজ করে বসে আছেন গম্ভীর মুগ্ধ। ডান হাতে লম্বা একটা কাঠের চামচ নিয়ে একটু একটু করে ঘি ঢালছে নমকুণ্ডে। পণ্ডিত শাস্ত্রী মন্ত্র জপলেও মুগ্ধের ঠোঁট স্থির, চোখ দুটো একদৃষ্টিতে তাকিয়ে আছে নব হবনকুণ্ডের জ্বলন্ত আগুনের নীলিহান শিখার পানে। মধ্যবয়স্ক ঢোক গিললেন অলক্ষ্যে। তড়িঘড়ি করে নড়ে চড়ে বসতেই গেলেই টের পেলেন পেছনে তাকে কেউ শক্ত হাতে বাঁধন খুঁড়ে দিচ্ছে। মধ্যবয়স্ক কৌতূহলবশত ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালেন, অথচ অমনি তার চোখ দুটো গেল অ্যাডউইনের নীলচে সাদেফ রঙা অদ্ভুত অক্ষিপঠরের সাথে। তখনই হক চকালেন মধ্যবয়স্ক, ভোরকে পিছিয়ে গেলেন চাইলেন। তার দৃষ্টি সীমানা থেকে আলগোছে সরে গেল অ্যাডউইন। কয়েক কদম ঘুরে এসে দাঁড়ালো মুগ্ধের বাঁদিকে। মধ্যবয়স্ক হাঁপ ছেড়ে বাসলেন যেন। নিজেকে কোনো মতো সামলে নিয়ে ঘুরে বসলেন নব হবন কুণ্ডের মুখ করে। শাস্ত্রীয় ভঙ্গিমায় দুহাত জোর করে প্রার্থনায় বসলেন পরক্ষণে। সময় পেরিয়ে গেল। শ্রাদ্ধের রীতিনীতি পালন শেষ হলে সুষ্ঠুভাবে পণ্ডিত মহাশয় পুজো অর্চনা শেষে একখানা বড় সড়ো থালা এগিয়ে দিলেন বাদিকে। হাত দুটো কাঁপছে তার, সেই সঙ্গে কাঁপছে কণ্ঠস্বর। লোকটা কেমন ভয়ে ভয়ে আওড়ালেন, টিকাটুকু দিয়ে নিন কপালে। কপাল চোখ পাকিয়ে তাকায় মুগ্ধ। দাঁতে দাঁত চেপে থালাটাকে হাতে নিয়ে দূরে ঠেলে দিয়ে তক্ষুনি উঠে গেল আসন থেকে। তারপর কোনো দিক না তাকিয়ে গটগটিয়ে পায়ে চলে গেল কক্ষ ছেড়ে। পেছনে একদৃষ্টিতে চলে যাওয়ার পানে তাকিয়ে থাকলেন মধ্যবয়স্ক। রয়ে তিনি উঠে দাঁড়ালেন বসা ছেড়ে। খানিকক্ষণ দোনমনা করে অ্যাডউইনের পানে তাকিয়ে সন্দিগ্ধ গলায় জিজ্ঞাসা করলেন, আমি কি মনস্টারের সাথে একটু কথা বলার সময় পেতে পারি? অ্যাডউইন গম্ভীর মুখে মাথা দুলানো অল্প করে প্যান্টের পকেটে দুহাত গুজে রেখে পা বাড়ায় দুয়ারের দিকে। গমগমে গলায় বলে ওঠে, ফলো মি। ক্রিমসম চেম্বার। বিশালাকার কাচের তৈরি কক্ষে পা গুনে গুনে ঢুকলেন মধ্যবয়স্ক। অদূরে চোখ পড়তেই দেখলেন ডেস্কের ওপর দুপা উঠিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে আছে মুগ্ধ। ডান পাশের দু আঙুলের ভাঁজে জ্বলন্ত সিগার। যুবকের ঠোঁটের ফাঁক ফোকর দিয়ে বেরোচ্ছে সিগারের কুলুষিত ধোয়া। মধ্যবয়স্ক রয়ে এগিয়ে উদ্ধত হলে ঠিক তখনই তার নিজ আটকানো মুগ্ধের পেছনের কাজ দেয়ালে সেথায় আটকে আছে এক বিশাল কুমিরটা বুঝি ঝিমোচ্ছে। তাকে দেখলেই শরীর ঠান্ডা হয়ে গেল মধ্যবয়স্কের। তিনি ঢোক গিলে দাঁড়িয়ে পড়লেন নিজ জায়গায়। ক্ষণে ক্ষণে ঢোক গিলে মিনমিন করে আওড়ালেন, কেমন আছো আধীর? অধূরে দাম্ভিক যুবক তৎক্ষণাৎ জবাব দেয়নি, উল্টো হাত এগিয়ে এনে সিগার গুজল ঠোঁটের ফাঁকে। লম্বা এক টান বসিয়ে ধীরে ধীরে ছাড়ল ধোয়া। কর্কশ কণ্ঠে শুধালো, এটা জানতে নিশ্চয়ই আসেননি তৌকির মির্জা? থতমত খেলেন তৌকির সাহেব। খানিকক্ষণ আমতা করে ফের আওড়ালেন, এভাবে কথা বলছো কেন আধীর? আমি কি তোমার ভালো মন্দ জিজ্ঞাসা করতে পারি না? তুমি মানো কিংবা না মানো, এটা আর পাল্টে যাবে না যে আমি তোমার বাপ। তখনই ঘাড় বাঁকিয়ে শক্ত চাহনিতে নিক্ষেপ করলেন মুগ্ধ। আধীর ধীরে ধীরে হাতের মুঠোয় জ্বলন্ত সিগার পিষতে কটমট করতে লাগলো কেমন। মুহূর্তেই চোখ মুখে এক রাশ আগুন লেপটে গর্জন তুলে বললেন, বাপ মাই ফুড। আপনার মতো সাপকে বাপ মানে কে? নেহাত আপনি শ্যামপ্তি দেবের সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড বিধায় আপনাকে এখনও বাঁচিয়ে রেখেছি, নয়তো এতদিনে আপনাকে জ্যান্ত পুঁতে ফেলতাম মাটির তলায়। কথাখানা শুনতেই তেতে উঠলেন তৌকির মির্জা। রাগ সংবরণ করতে না পেরে ভুলবশত চেঁচিয়ে উঠে বললেন, আধীর। এহেন কণ্ঠে কানে যেতেই তৎক্ষণাৎ ডেস্কের ওপর থেকে পান থেকে রিভলভারটা তুলে নেয় মুগ্ধ। অতঃপর কোনোরূপ আগে পেছে বিবেচনা না করে তখনই ট্রিগার চাপল বেপরোয়া যুবক। মুহূর্তেই বিকট শব্দে ফায়ার হলো। ভাগ্যক্রমে অল্পের জন্য বেঁচে গেলেন তৌকির মির্জা। গুলিটা একদম কানের পাশ দিয়ে চলে গেছে তার।
বেচারা ভয়ে ভয়ে বুক চেপে ধরে বসে পড়লেন ফ্লোরে। কাঁপতে কাঁপতে হতবাক দৃষ্টিতে সামনে তাকাতেই হুঙ্কার ছুড়ে মুগ্ধ। ভাববেন না গুলিটা মিস হয়েছে। ইট ওয়াজ মাই ফার্স্ট ওয়ার্নিং। হ্যান্ডফোর আমার রাজত্বে দাঁড়িয়ে গলা উঁচিয়ে কথা বলার আগে 10 বার ভেবে নেবেন তৌকির মির্জা। কারণ সম্পর্কে আপনি আমার সো কল্ড বাপ হলেও ক্ষমতায় আমি আপনার 14 গোষ্ঠীর বাপ। বুক কাঁপছে তৌকির সাহেবের। একটুর জন্য হার্ট ব্লক হতে হতে বেঁচে গিয়েছে। তিনি এখনও কাঁপছেন কেমন। একটুখানি স্থির থেকে কুটিলতায় নত মুখে থেমে থেমে বললেন, আমি জানি তোমার কাছে সম্পর্কের কোনো মূল্য নেই আধির। সে সব নিয়ে আমার তেমন আফসোসও নেই। যাকে যা বলতে এলাম, আগামী 15 তারিখ নিরুপমার বয়স 18 হবে। হিমাংশু রায়কে দেওয়া প্রতিজ্ঞার কথা মনে আছে তো? সতে হলো যার বদলতে তুমি আধির রায় থেকে দ্য গ্রেট রুথ সিকিং হলে তাকে দেওয়া প্রতিজ্ঞা অবশ্য এত তাড়াতাড়ি ভুলে যাওনি আশা করি। পৃথিবীর আর কোনো সম্পর্কে মূল্য না দিলেও আমি চাইব তুমি অন্তত ওই মেয়েটার সিঁদুরের মূল্য দিও, যে কিনা বিগত 8 বছর ধরে তোমার নাম করে নিজের স্মৃতিতে মেখে রেখে আসছে। চলবে? কেমন লাগলো এই পর্বটি জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।